সিনেমা হলের সিট, ফ্লোর থেকে শুরু করে রাস্তাঘাট কিংবা সোশ্যাল মিডিয়া, কোন জায়গায় সাইয়ারা ফ্যানরা কাঁপতেছে না? আজকে এই সিনেমাটাই এক্সপ্লেইন করব। চলেন জেনে আসি, এটা কি আসলেই কালজয়ী ভালোবাসার গল্প, নাকি এটা দেখার সময় জেনজিদের তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। মোহিত সুরির এই মুভিতে আসলেই কি এমন কিছু আছে যেটার জন্য সবাই নাকের পানি চোখের পানি এক করে ফেলতেছে? সিনেমা শুরুতে আমরা বানি বাত্রা নামে একটা মেয়েকে দেখতে পাই। কনের সাজে সে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্ট বা আদালতে। তার পুরো পরিবারও সেখানে উপস্থিত। চলছে বিয়ের প্রস্তুতি। বানি অপেক্ষা করছে তার ফিয়ন্সে মহেশের জন্য। নিজের ডায়েরি দেখে রোমন্থন করছে তাদের প্রেমের সুখকর স্মৃতি। মহেশের দেরি দেখে চিন্তিত বানির কাছে একটা কল আসে। কলটা করেছেও মহেশই। কল ধরে তাকে তাড়াতাড়ি আসতে বলে বানি, কিন্তু মহেশ তাকে বলে যে সে আছে এখন এয়ারপোর্টে। হুট করে তার আটকে থাকা প্রমোশনটা হয়ে গেছে, এখনই সে চলে যাবে সান ফ্রান্সিসকো। এই কথা শুনে বানি খুব খুশি হয়ে বলে যে আরে, এটা তো খুব খুশির খবর, আমরা পরে বিয়ে করবো আর কি, তুমি কখন আসতে পারবা আমাকে জানাইও। কিন্তু মহেশ এরপর যা বলে তাতে বানির পৃথিবী যেন চুরমার হয়ে যায়। সে বলে যে তার আরেকজনকে ভালো লাগে, এই বিয়ে সে করতে পারবে না। মন ভেঙে যাওয়ার পর বানি বেশ কিছুদিন একা একা থাকে, নিজেকে ঘরে বন্দি করে ফেলে। এ সময় তার পরিবার তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু 6 মাস কেটে গেলেও তার বাপ্পারাজ অবস্থা কাটে না। এদিকে আমরা জানতে পারি বানির লেখালেখির প্রতি আগ্রহ আছে। সে কবিতা, গান দুটোই লিখতে পারে, আবার জীবনের অনুভূতিগুলোকেও সহজ সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু ছ্যাঁকা খেয়ে গত 6 মাসে কিছুই লিখতে পারেনি। বেচারি বিরহে একেবারে রাইটার্স ব্লকেই পড়ে গেল। এরপর সে একটা ম্যাগাজিনে সাংবাদিক পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। অতীত এক্সপেরিয়েন্স বা একাডেমিক সাবজেক্ট কোনোটাই জব রিকোয়ারমেন্টের সাথে না মিললেও চাকরিদাতারা তাকে নিয়োগ দিতে রাজি হয়ে যায়। বাস্তবে এমন কিছু কখনো হতে দেখেছেন? আসলে এটাই সাইন্স। কারণ আমরা দেখতেছি হিন্দি রোমান্টিক সিনেমা। এই চাকরি শুতে ইন্টারভিউর দিনই তার সাথে পরিচয় হয় কৃষ কাপুরের। প্রথমে মনে হয় কৃষ বানির ভুল করে ফেলে আসা ডায়েরিটা ফেরত দিতে এসেছে। এই ডায়েরিটার কথা মনে রাখবেন, এই ডায়েরি বারবার আসবে এই গল্পে। কিন্তু দেখা যায় সে আসলে একজন রেবেল সিঙ্গার। অফিসে ঢুকেই সে একজনকে একেবারে উঙ্গা ভুঙ্গা মাই শুরু করে, কারণ লোকটা তার গানের ব্যাড রিভিউ দিয়েছে এবং সে মেইন ম্যান হলেও তার ব্যান্ডের আরেকজনের উপর ফোকাস করে রিপোর্ট করেছে। এখানে সে আবার একটা বিশাল লেকচার দেয়, বলতে চায় নেপোকিটদের কারণেই গানের জগতে আমি সুযোগ পাচ্ছি না। অথচ বাস্তব জীবনে সে নিজেই একজন নেপোকিট, মানে টিপিক্যাল বলিউডি হিপোক্রেসি আর কি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এরা একটা টার্ম পাইছে, সেটাকে দেদার্সে ইউজ করতেছে যে কোনো জায়গায়। মানে কি বলবো, যাই হোক। যাওয়ার আগে কৃষ বানিকে বলে যায়, ম্যাডাম আপনি কিন্তু খুব ভালো লিখেন। এরপর এংরি ইয়াং ম্যান বিদ্রোহী গায়ক যায় ফ্রেন্ডদের সাথে দেখা করতে। সেখানে গিয়েও এক বন্ধুর সাথে সে ঝগড়া করতে শুরু করে, কারণ তার মতে ওই বন্ধুর বড়লোক বাপি আসলে ওই রিপোর্টটা করিয়েছে, তাই কৃষের বদলে তার উপরেই ফোকাস করেছে সাংবাদিক। এর ফলে বাকি বন্ধুরাও বিপ্লবীর উপর রাগ করে রিচ কিডের সাথে চলে যায়। কিন্তু তখনই চলছিল তাদের একটা শো, সেটা বাতিল হওয়ার উপক্রম হয়। কেবল বিদ্রোহীর বন্ধু কেভি তার পাশে থাকে। এই কেভি নাকি পড়াশোনার জন্য পাঠানো টাকা দিয়ে এই পুরো ব্যান্ডটার খরচ চালায়। তার বাবা মা নাকি কিছুই জানে না পড়াশোনার টাকা দিয়ে এত মানুষকে কেমনে চালানো যায়, ওইটা খোদা মালুম। এই কারণেই এটারে বলছে বলিউড। বাস্তবতার এখানে কোনো জায়গাই নেই। কিন্তু বন্ধুরা তো চলেই গেছে, এখন ব্যান্ডের গানের কি হবে কোনো চিন্তা নাই। কৃষ কাপুর একাই 300, সে একলা গিটার নিয়ে মঞ্চে ওঠে আর গান গেয়ে সবাইকে ফিদা করে দেয়। এরপর কেভি বলে যে প্রিন্স নামে একটা র্যাপার আছে, ও একটা ক্লাসিক্যাল গান খুঁজছে, ট্রাই করে দেখবি নাকি। তখন তারা দুজনে মিলে দেখা করে প্রিন্সের ম্যানেজার ভিনিতের সাথে। কথা হয় গানের কপিরাইট, ক্রেডিট এসব নিয়ে। ভিনিত মাত্র 3 দিন সময় দেয় তাদেরকে। তখন কেভি বলে 3 দিনে গান তো রেকর্ড করে ফেলবো, কিন্তু লিরিক্স পাবো কই? তখনই কৃষের চোখ পড়ে বানির উপর। আসলে বানিকে তার অফিস থেকে প্রিন্সের ইন্টারভিউ নিতে পাঠানো হয়, কিন্তু প্রিন্স তো অনেক বড় স্টার, তাই তার ম্যানেজার তাকে 2 মাস পরে আসতে বলে। কৃষ বানিকে দেখে তাকে ডাকে। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে আসার সময় বানি ভুল করে তার ডায়েরিটা কৃষের হাতে দিয়ে দেয়, আর ডায়েরি ছেড়ে পাতায় কৃষ কিছু লেখা দেখতে পায়। যদিও ওখানে কেবল কয়েকটা লাইনই ছিল, বানির কবি থেকেই কৃষ সুর দিয়ে গেয়ে ফেলে, আর সবাই মুগ্ধ হয়ে যায়। আর প্রিন্স এসে বলে, আরে এরকমই তো চেয়েছিলাম, মানে সুর করার প্রক্রিয়া A.R. রহমান, কিশোর কুমার এরা তেল নিতে গেছে, কৃষ কাপুরের গলা দিয়ে যেটা বের হয় ওইটাই সুর, ওইটাই হিট। প্রিন্স গানটার একটা ফুল ভার্সন তৈরি করতে বলে। কৃষ তখন বানিকে পুরো গানটা তৈরি করতে রাজি করায়। বিনিময়ে
তাকে প্রিন্সের এক্সক্লুসিভ ইন্টারভিউর ব্যবস্থা করে দেয় সে। সেদিন রাতেই তারা কাজ করতে শুরু করে দেয়। বানি ক্রিসের সাথে স্টুডিওতে যায় এবং গানটা কমপ্লিট করার ট্রাই করে, কিন্তু কিছুতেই তার মাথা থেকে কোনো লাইন বেরোচ্ছিল না। এদিকে ক্রিস অপেক্ষা করছিল কখন গানটা লেখা শেষ হবে, কিন্তু বানি বলে স্টুডিওর পরিবেশটা গান লেখার উপযুক্ত না। ক্রিস লিখতে না পারার জন্য বানির উপর রাগ করে, দুজনের ভেতর কথা কাটাকাটিও হয়। এরপর বানি তাকে বোঝায় যে কোনো গান হুট করে লিখে ফেলা যায় না, কিছু কিছু গানের সাথে আমাদের জীবন, ব্যক্তিগত আবেগ অনুভূতি জড়িয়ে থাকে, কিন্তু এখানে গান লেখার এত প্রেশার যে আমি গান লিখতেই পারছি না। এইটা ক্রিসকে বলে লাভ আছে? সে তো ওয়ান টেকেই সবকিছু কমপ্লিট করে ফেলে। যাই হোক, বানির কথা শুনে ক্রিস তাকে নিয়ে যায় একটা ক্রিকেট মাঠে। ওখানে বোলিং মেশিনে ছোড়া বলে ব্যাটিং করতে করতে সে বোঝায় ক্রিকেটেও কিন্তু চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে লাস্ট বলে 5 রান দরকার, তখন ব্যাটসম্যান চাপের ভেতর থেকেও ছক্কা মেরে দলকে জিতিয়ে দিতে পারে। মানে সে বলতে চায় চাপের মধ্যেও কাজ করা যায়, কিন্তু তার ব্যাট নিয়ে দাঁড়ানো আর বল যেভাবে হিট করে সেটা দেখলে আপনিও বুঝতে পারবেন সে আসলে ক্রিকেট কতটা পারে। আর ক্রিকেট আর গানের লিরিক্সের মধ্যে তুলনা এটা বলিউডেই কেবল সম্ভব। কিন্তু যেহেতু হিন্দি রোমান্টিক সিনেমা, সেহেতু নায়িকার কথা শুনেই নায়িকা মোটিভেটেড হয়ে যায়, তার মাথায় আইডিয়া আসতে শুরু করে, সেগুলো অনুযায়ী সে লিখতেও শুরু করে, আর এভাবেই গানটাও কমপ্লিট হয়ে যায়। আগেই বলেছি ক্রিস ওয়ান টেক সুরকার, সুর করতে তার কোনো টাইমই লাগে না। বানি লেখার সাথে সাথে সে প্রথমবারই পারফেক্ট সুর দিয়ে দেয়। ঠিক এ সময় জানা যায় যে ক্রিসের বাবা একজন মদ্যপ বা মাতাল, প্রায় নেশার ঘরে তিনি লোকজনের সাথে ঝামেলা করেন, আর তার বাড়িতে পুলিশ আসাটাও একেবারে নর্মাল ব্যাপার। ধীরে ধীরে আরও জানা যায় যে নায়কের মা মারা গেছেন। মদ খাওয়া নিয়ে বাবার উপর ক্রিসের অনেক রাগ, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে বাবাকে ভালোবাসে, এটা চোখে পড়ে বানির, আর পূর্বেই বা কাজ চোখে। পরে তারা দুজন মিলে ক্রিসের বাবাকে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, কিন্তু রিহ্যাব সেন্টারের খরচ 9 লক্ষ টাকা। এত টাকা তো ক্রিসের কাছে নেই, তাই সে প্রিন্সের ম্যানেজারের কাছে গিয়ে বলে যে তার কপিরাইট, ক্রেডিট কিছুই লাগবে না, শুধু অ্যাডভান্স হিসাবে 9 লাখ টাকা দিতে। এখন দেখেন এইখানে দেখাচ্ছে নায়কের গরিবী, কিন্তু এই গরিব ছেলেটাই কিভাবে অত দামি মোটরসাইকেল হাঁকিয়ে চলে ওইটার কিন্তু কোনো ব্যাখ্যাই নাই। প্রিন্সের ম্যানেজার ক্রিসের এই প্রস্তাবে রাজি হয়, তার কাছ থেকে টাকা নিয়ে তারা ক্রিসের বাবাকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করায়। আর 9 লক্ষ টাকা দামের রিহ্যাবেই বা কেন ভর্তি করাতে হবে? খুঁজতে মুম্বাইতে আরও কম দামের রিহ্যাব পাওয়া যাবে, এটা তো শিওর। যাই হোক, এরপর দেখানো হয় প্রিন্সের কনসার্ট। গানের শুট ট্যুর সব ক্রিসের হলেও কোথাও তার কোনো নাম নেই। সে ওই কনসার্ট দেখতে যায়। কনসার্টের ইনভাইটেশন আসলে ওদেরকে প্রিন্সের ম্যানেজারই দিয়েছিল। দেখা যায় যে সবাই বানি আর ক্রিসের গানটা খুব পছন্দ করছে। দর্শকের ভেতর বানিও ছিল, তার সাথে ক্রিসের দেখা হয়ে যায়। এইটা কি কোনো কথা? আমরা তো খুব অবাক হইলাম, তাই না? একদিকে কনসার্ট চলমান, দর্শকরা লাফালাফি করতেছে, আর অন্যদিকে এরা দর্শকের কারো সাথে ধাক্কা না খেয়ে খুব সহজে একে অপরের কাছে চলে আসে, ইন্টিমেটও হয়। অথচ আমরা কনসার্টে গেলে ফোনে কথা বলেও একজন আরেকজনকে খুঁজে পেতে কষ্ট হয়ে যায়। আসলে আমাদেরই বোধহয় দোষ, আমরাই পারি না। যাই হোক, এরপর পীড়িতের আঠায় বাধা পড়ে যায় বানি আর ক্রিস। এরকমই কিছুদিন রোমান্টিকতায় কাটানোর পর ক্রিস বানিকে তার পুরনো ফ্রেন্ডদের কথা বলে। তার মতে তাকে লিরিক্স লিখে দেওয়ার জন্য এখন বানি আছে, আর গান গাওয়ার জন্য সে তো আছেই, কিন্তু ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য কেউ নেই। তখন বানি তাকে বোঝায় যে রাগ করে না থেকে বন্ধুদের সাথে ঝামেলা মিটিয়ে ফেলতে, কারণ তাদেরকে ছাড়া একলা ক্রিস এগিয়ে যেতে পারবে না। ক্রিসও এতে রাজি হয় এবং পরদিনই সে পুরনো ব্যান্ডমেটদের সাথে দেখা করে ক্ষমা চায়। সে তাদেরকে বলে যে এবার আমরা অসাধারণ কিছু একটা করব, কারণ আমাদের কাছে এখন এমন কিছু একটা আছে যা আর কারো কাছে নেই। ও যে প্রেমিকা বানির কথা বলতেছে এটা তো আপনারা বুঝেই গেছেন অলরেডি। এরপর বানিও তাদের ব্যান্ডের সাথে যুক্ত হয়, আর তার লিরিক্সে সেরা সেরা গান গাইতে থাকে ক্রিস আর তার বন্ধুরা। এসব গানের জন্য সবাই খুব পরিশ্রম করে। তারপর একটা গান রেকর্ড করে ইউটিউবে আপলোড দিলেই রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই সাফল্যের পুরো কৃতিত্ব যায় বানির ঝুলিতে, কারণ গান তো তারা আগেও বানাচ্ছিল, গাইছিল, কিন্তু ভাইরাল হচ্ছিল না, কারণ তাদের কাছে তখন ভালো লিরিসিস্ট ছিল না। আহা, এরকম ভাইরাল তো আমরাও হতে চাই। দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে আমাদেরকেও ভাইরাল করে দিতে পারেন কিনা। এসব ঘটনায় বানি আর ক্রিসের প্রেম আরো গভীর হয়। নায়ক নায়িকাকে একদম বাসায় পৌঁছে দিয়ে আসা শুরু করে। এরকমই একদিন বানির পরিবার ক্রিসকে দেখে ফেলে তার সাথে। এইটা দেখে বানির মা তো রেগে মেগে আগুন। তার উপর তারা দেখার সময় ক্রিস একদম পার্ট ধরে সিগারেট খাচ্ছিল, আর কয়েক মাস আগেই তো সে ডিপ্রেশনে বাঁকা হয়েছিল। বানির মা বলে, এর আগের বারও নিজের ছেলে পছন্দ করে তুমি কষ্ট পেয়েছো, সাথে আমরাও কষ্ট পেয়েছি। এবারে যদি একই অবস্থা হয় আমরা কেউ কিন্তু তোমার পাশে থাকবো না। এই কথাগুলো ক্রিসও শুনতে পায়, কারণ বানি তার ব্যাগ ক্রিসের মোটরসাইকেলে ফেলে এসেছিল। এসব শুনে সে বেশ ধাক্কা খায়। অন্যদিকে এত সব কথা শুনে বানি জ্ঞান হারিয়ে ফেলে।
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিসও চলে আসে সেখানে, কিন্তু বানির মা তখনও রেগে আছে। উনি ক্রিসকে বলে, তুমি যদি আমার মেয়েকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো, আর সেটা করতে না পারলে তার থেকে চিরতরে দূরে সরে যাও। এবার কিন্তু আমি আর কিচ্ছু সহ্য করব না। বানির মায়ের বকা শুনে ক্রিস এসে প্রেমিকের সাথে দেখা করে আর বলে, চলো বিয়ে করে ফেলি। একথা শুনে বানি বলে, বিয়েটা কোনো ছেলেখেলা না, এটা অনেক বড় দায়িত্ব। আগে তোমার স্বপ্নগুলো পূরণ করো, সুপারস্টার হও। বিয়ে তো যে কোনো সময় করা যাবে। আমি তোমার স্বপ্নের পথে বাধা হতে চাই না। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। 2 দিন পর বানি হসপিটাল থেকে ছাড়া পায়, আর ক্রিস তার বন্ধুদের সাথে যায় গোয়া, কারণ তারা সেখানে একটা ভিডিও শুট করবে। গোয়ায় গিয়ে হয় আরেক কাহিনী। চারপাশ থেকে লোক এসে তাদেরকে ঘিরে ধরে। ক্রিস আর তার দলের লোকজন বুঝতে পারে তারা এখন সত্যি সত্যি সুপারস্টার হয়ে গেছে। কিন্তু তারা যে গোয়া আসবে এটা কি লোকজন জানতো? হঠাৎ করেই একটা বাস দেখে তারা চিল্লাচিল্লি শুরু করলো। এইটা অদ্ভুত। বলিউড, কমন সেন্স ইজ নট কমন হিয়ার। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বানির কিছু টেস্টের রেজাল্ট দিতে বাকি ছিল। এই জন্য সে ডাক্তারের সাথে দেখা করে। টেস্টের রেজাল্টে দেখা যায় তার আলঝেইমার হয়েছে। এই রোগের ফলে সে ধীরে ধীরে সবকিছু ভুলে যাবে। কিছু কিছু ব্যাপার সে যে ভুলে যাচ্ছিল সেটা বানিও বুঝতে পারছিল, যেমন বারবার ব্যাগ আর ডায়েরি ফেলে আসা। কিন্তু এটা যে আলঝেইমারের লক্ষণ সেটা সে জানতো না। আর এই রোগের কোনো চিকিৎসা বা প্রতিকারও নেই। ডাক্তার তাকে বলে এখন থেকে তাকে খুব সাবধানে থাকতে হবে। সবার আগে পরিবারকে বিষয়টা জানাতে হবে। এটা শুনে বানি খুব দমে যায় আর ভেতরে ভেতরে ভেঙে পড়ে। ওই সময় তার সামনে এসে উপস্থিত হয় ক্রিস। সে বলে, বানি, এখন আমি সত্যিকারের সুপারস্টার। গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বানি ভাবে ক্রিসকে তার রোগের কথাটা জানাবে, কিন্তু প্রেমিককে এত খুশি দেখে তাকে দুঃখের সংবাদটা সে দেয় না। পরের দিন সে অফিসে জয়েন করে। সেখানেও তাকে নিয়ে বিশাল হইচই, কারণ প্রিন্স তাদেরকে এক্সক্লুসিভ ইন্টারভিউটা দিয়ে দিয়েছে। কিন্তু বানির মনে শুধু একটাই ভাবনা, আর সেটা হলো আলঝেইমার। কিন্তু একটা কথা সিরিয়াসলি চিন্তা করেন, আমি বা আপনি যদি অফিসে চাকরি করি তাহলে আমাদেরকে এভাবে ঘুরে ঘুরে প্রেম করতে দেবে? এই সিনেমার সাথে বাস্তবতার ডিভোর্স আসলে অনেক আগেই হয়ে গেছে। অফিসে বানির জন্য অপেক্ষা করছিল আরেকটা চমক, কারণ সেখানে আছে তার এক্স মহেশ। তাকে দেখে বানি বেশ ধাক্কা খায়। পুরনো সব স্মৃতিও মনে পড়ে যায়। অফিস থেকে সে যায় ক্রিসের কাছে। ক্রিস তাকে জানায় তারা যাবে দিল্লি, ওখানে একটা শো আছে তাদের। সে আর তার বন্ধুরা এই কনসার্টটা নিয়ে বেশ এক্সাইটেড, কারণ এটা তাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এই সময় তার অসুখের কথা বলবে কিনা সেটা নিয়ে দ্বিধা করে বানি, কারণ তার অসুখের কথা জানলে ক্রিস কিছুতেই কনসার্টে যেতে রাজি হবে না। ফলে সে আজকেও তার অসুখের কথা ক্রিসকে জানাতে পারে না। কিন্তু এত কেয়ারিং প্রেমিক, মা কিংবা পরিবার কারোই বুঝি বানির আসলে কি হয়েছে সেটা জানতে ইচ্ছা করে না। অদ্ভুত। মানে এটা কোনো কথা? যাই হোক, এরপর বানি যায় তার অফিসের একটা পার্টিতে। সেখানে তার সাথে আবারও দেখা হয় মহেশের। তার সাথে দেখা হওয়ার পর বানি যেন ফিরে যায় অতীতের দিনগুলোতে, যখন তাদের বিয়েটা প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু মহেশের মনে ছিল অন্য চিন্তা। সে ভাবছিল যদি বানির সাথে সুযোগের সদ্ব্যবহার করে কিছু করা যায়। এ ব্যাপারে তো ডিটেলে যাওয়া লাগবে না, বুদ্ধিমান দর্শকরা অলরেডি বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি। অন্যদিকে উপস্থিত ছিল মহেশের বর্তমান স্ত্রীও। তবুও বানি মহেশের সামনে ভেঙে পড়ে, কাকুতি মিনতি করতে থাকে। তখন মহেশ রেগে গিয়ে তাকে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। এখানেও বরাবরের মতো সে তার ব্যাগটা ফেলে চলে যায়। ব্যাগেই থাকে মোবাইল। ফলে তাকে যখন ক্রিস ফোন করে তখন ফোন ধরে সিকিউরিটি গার্ড তাকে পুরো ঘটনাটা জানায়। আর এই কথা শুনে ক্রিস কনসার্ট গোল্লায় যাক এমন একটা ভাব ধরে দৌড়ে চলে আসে পার্টি ভেন্যুতে। হ্যাঁ, ব্যাপারটা তো খুবই ইজি। এয়ারপোর্ট থেকে দৌড়ে দৌড়ে চলে আসলাম। সেখান থেকে সে বানির ব্যাগটা পিক করে এবং সেটা খুলে দেখতে গিয়ে দেখে ফেলে আলঝেইমারের রিপোর্ট। তখনই সে বুঝতে পারে বানি এমন উদ্ভট আচরণ কেন করে। এরপর সে সরাসরি চলে যায় বানির কাছে। বানি তাকে তখন বলে, তুমি তো সবকিছুই জেনে গেছো, তাই বোধহয় এখন আর আমাদের একসাথে থাকা উচিত নয়। কিন্তু ক্রিস বলে, না না না, ও কথা বলে না প্রিয়তমা। তুমি আমাকে মনে রাখো আর নাই রাখো, আমি সবসময় তোমার পাশে থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। কি মোহব্বত! আহারে! এদিকে বানির পরিবারও জেনে যায় সবকিছু, তাই তারা সবাই মিলে আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে বানিকে এখন থেকে একটা স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে। তিনি আরো বলেন তাকে থাকতে হবে নির্মল একটা পরিবেশে, যেমন পাহাড়ের কোল ঘেঁষে কিংবা সমুদ্রের কাছে। এই পরিবেশ তার জন্য থেরাপির মতো কাজ করবে। একথা শুনে ক্রিস ঠিক করে বানিকে নিয়ে চলে যাবে সমুদ্রের পাড়ে। এই জন্য সে তাকে আলিবাগ নামে একটা জায়গায় নিয়ে যায়। ওখানে তারা অনেক আনন্দ করে, স্মরণীয় মুহূর্ত কাটায়। আর স্মরণীয় মুহূর্ত মানে তো বোঝেনি, মনের অসুখের চিকিৎসায় তারা লেগে যায় উচ্চতর শারীরিক বিজ্ঞান চর্চায়। মানে একটা জিনিস চিন্তা করেন, একটা লোকের স্মৃতি চলে যাচ্ছে আর আপনি তার সাথে এগুলো করছেন, ছি। আর এভাবেই তাদের প্রেম গাঢ় হতে থাকে। কিন্তু ধীরে ধীরে বানির স্মৃতি ফিকে হতে থাকে। যদিও এটা নিয়ে ক্রিসের কোনো মাথা ব্যথা ছিল না,
কারণ সে জানে ভালোবাসা মানে পাশে থাকা, স্মৃতি থাকুক আর না থাকুক। থাক মোহিত ভাই, কান্না করাবেন নাকি? এদিকে সে তো দিল্লির কনসার্টটাতে যেতে পারেনি। তার বন্ধুরা সেখানে যায় এবং কনসার্টে অসাধারণ পারফর্ম করে। এরপর মুম্বাইয়ে আরেকটা কনসার্টের আয়োজন হয়। এবার বানি চায় ক্রিশও পারফর্ম করুক। সে তাকে বলে, এবার আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো, কেউ হাততালি দিক বা না দিক আমি দেব, কেউ তোমার নাম ধরে চিৎকার করুক বা না করুক আমি করব। সব আয়োজন সম্পন্ন হলে ক্রিশ স্টেজে ওঠে গান গাইতে। আর ঠিক তখনই আবার মহেশকে দেখা যায়। জানা যায় এই কনসার্টের স্পন্সর আসলে সে নিজেই। আর বানি তাকে দেখেই আবার বর্তমান ভুলে অতীতে চলে যায়। সব ভুলে গিয়ে সে মহেশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আর মহেশ কেমন সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। সে বানিকে নিয়ে নির্জন একটা রুমে চলে যায় আর তার স্মৃতি ভুলে যাওয়ার ফায়দা লুটতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ক্রিশ। দ্রুত নিজেকে সামলাতে সামলাতে মহেশ বলে, সে এখন আর তোমার সাথে থাকতে চায় না, আমার সাথে থাকতে চায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু ক্রিশ জানতো এটা আসলে বানির অসুস্থতারই একটা লক্ষণ। সে আরো বুঝতে পারে যে মহেশ আসলে বানির রোগের ফায়দা তুলতে চাইছে। এই জন্য সে রেগে গিয়ে মহেশকে মেরে তার সানডে মানডে ক্লোজ করে দেয়। আর ঠিক তখনই বানি একটা ছুরি হাতে ক্রিশের সামনে আসে। সে বলে, মহেশের গায়ে যদি তুমি আরেকবার হাত তোলো তাহলে এই ছুরি দিয়ে তোমার 12টা বাজিয়ে দেবো। ক্রিশ এসবের পরোয়া করে না। সে ধীরে ধীরে আগাতে থাকে বানির দিকে। আর ঠিক তখনই ঘেঁচাং করে তার হাতে ছুরি ঢুকিয়ে দেয় বানি। এই মুহূর্তে কোনো চানকাইয়া আশেপাশে থাকলে ক্রিশকে হয়তো জিজ্ঞেস করতো, বিষ মজে না? কিন্তু একটু পরেই ক্রিশ প্রমাণ করে তার বিষ মরে নাই, কারণ সে বানিকে জড়িয়ে ধরে। আর ধস্তাধস্তির মধ্যে বানি অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন ঘুম ভাঙলে বানি কিছুই মনে করতে পারে না। সে ভাবে আজই কনসার্ট। বলে, আজ তো তোমার কনসার্ট তাই না? ক্রিশ ছলো ছলো নয়নে বলে, কনসার্ট কালই হয়ে গেছে, তুমি খুব খুশি হয়েছিলে কালকে। তারপর সে বলে, একটা ছেলে গতকাল তার গার্লফ্রেন্ডের সাথে রাগ করেছে, এমন একটা গান লিখো যেন সে আবার ফিরে আসে। বানি তখন একটা গান লিখে দেয় আর ক্রিশকে বলে, কেউ যত রাগই করুক এই গানটা শুনলে সে দৌড়ে চলে আসবে। কিন্তু গতকালকের ঘটনাগুলোর জন্য ক্রিশের ব্যান্ড মেম্বারদেরও অনেক কথা শুনতে হয়েছিল। তাই সে তাদের কাছে ক্ষমা চায় এবং ভিনিত স্যারের কাছেও ক্ষমা চাইবে বলে জানায়। তখন পাখিরা বলে যে এই কনসার্ট করলে আমরা সবাই মিলে একসাথে করব। তারা আপকামিং মুম্বাইয়ের কনসার্টটার কথা এখানে বলছে। আর নয়তো কেউই করব না, তুই অনেক বদলে গেছিস। আমাদের সেই ক্রিশ কাপুরকে চাই, যে ছিল সেলফিশ, অল্পতেই রেগে যেত আর সবসময় অ্যাটিটিউডে থাকতো। এরপর ক্রিশ আবারও বানির কাছে যায়, কিন্তু গিয়ে দেখে বাড়িতে সে নেই। পুরো বাড়ি এবং সমুদ্রের ধার তন্ন তন্ন করে খুঁজেও তার দেখা মেলে না। এতে সে খুব টেনশনে পড়ে যায় এবং এ খবর সে বানির ফ্যামিলিকেও জানায়। মানে একটা আলঝেইমার পেশেন্ট প্লাস মেন্টালি খারাপ অবস্থায় থাকা একটা মানুষকে একলা ফেলে রেখে গেছে আমাদের দায়িত্ববান নায়ক। বাহ! मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। পুলিশেও কমপ্লেইন করা হয়। 1-2 দিন করে সময় কেটে যেতে থাকে, কিন্তু বানির কোনো খোঁজ মেলে না। এভাবে কিছুদিন কেটে গেলে পুলিশও হাল ছেড়ে দিতে চায়। তারা জানায় 2 মাস ধরে আমরা তাকে খুঁজছি, কিন্তু এতদিন ধরে যারা নিখোঁজ থাকে তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এভাবে 1 বছর কেটে যায়, কিন্তু ক্রিশ তখনও বানিকে ভুলতে পারেনি। এখনো প্রেমিকার জন্য তার ভালোবাসা অটুট। বানি নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল, সেটাকেই ক্রিশ কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ বানি বলেছিল এই গান যেই শুনবে সেই ছুটে আসবে। আর ক্রিশ কাপুরকে তো আমরা জানি, তার গাওয়া মাত্রই গান হিট। এমন সময় তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। তাদের ব্যান্ড এখন সফল। দুঃখের দিন শেষ। সেখানে কনসার্ট ভেন্যুতে কেভি ব্যান্ডের গান ব্যবহার করে বানানো রিলস দেখছিল। সেখানে একটা রিলসে সে দেখতে পায় বানির চোখ। আর সব ফেলে ক্রিশ ছুটে যায় মানালি, কারণ রিলসটা বানানো হয়েছে মানালিতে। বাট ওয়েট, বুঝলাম ক্রিশ কাপুর কঠিন প্রেমিক, কিন্তু সে তো তার দলের ভোকালও, যে অন্য মেম্বারদের ছাড়াই পারফর্ম করে ফেলতে পারে। কিন্তু ভোকাল ছাড়া একটা কনসার্টে তার ব্যান্ড কিভাবে পারফর্ম করে? আর তাকে ছাড়া যদি ব্যান্ড পারফর্মই করতে পারে তাহলে তাকে দলে রাখার দরকারটাই বাকি। আবার দেখা যায় তাকে ছাড়াই সফল কনসার্ট করে ফেলে তার ব্যান্ড, যেটা হয়েছিল দিল্লিতে। ও লজিক, তুমি কোথায়? মানালিতে গিয়ে ক্রিশ একটা মহিলা হোস্টেলে পৌঁছায়। জানা যায় বানি ওখানেই থাকে। হোস্টেলের ওয়ার্ডেনরা জানায় যে সে সারাদিন শুধু আপনার কথাই বলে। বানির রুমে ছিল ক্রিশের পোস্টার, পেপার কাটিং ইত্যাদি। সে একটা চিঠিও লিখে রেখেছিল, সেটাতে লেখা, ক্রিশ তুমি যেন এই চিঠিটা কোনো দিনও না পাও, কারণ তোমার এই চিঠিটা পড়ার মানে হলো সবকিছু ফেলে তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ, যা আমি চাই না। এখান থেকেই জানা যায় বানি সেই কনসার্টের দিনের ভিডিও দেখে গিয়েছিল, আর সেটা দেখে সে বুঝে গিয়েছিল যে সে কি ভুল করেছিল, তার আচরণে ক্রিশ কতটা কষ্ট পেয়েছিল। তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে যায়। কিন্তু শর্ট টার্ম মেমোরি লসের একটা রোগী কিভাবে এত ইজিলি মুম্বাই থেকে মানালিতে গিয়ে
হোস্টেলে ভর্তি হয়ে যায় সেটা পরিচালকই ভালো বলতে পারবেন। যাই হোক, অবশেষে ক্রিস খুঁজে পায় বানিকে, কিন্তু বানি কিছুই মনে করতে পারছিল না। কিরে ভাই, একটু আগেই না তার পেপার কাটিং, পোস্টার এগুলো দেখাইলো, তাকে যদি আরেকবার দেখানো হয় তাহলেই তো তার মনে পড়ে যাওয়ার কথা। ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না, কারণ আমার কাছে কোনো লিরিক্স নেই। জবাবে বানি বলে, আমিও অনেকদিন ধরে লিখতে চাইছি, কিন্তু কিছু লিখে উঠতে পারছি না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আসলে একা ঘরে বসে তো আর গান লেখা যায় না। যে গান হৃদয়কে ছুঁয়ে যায় সেটা কোনো একটা বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে হবে না। এরপর ক্রিস বানিকে আবারও ক্রিকেট মাঠে নিয়ে যায়, পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে, যাতে তার স্মৃতি ফিরে আসে। কিন্তু বানি কিছুই মনে করতে পারছিল না। তারপরও ক্রিস চেষ্টা চালিয়ে যায়। শেষে সে হাল ছেড়ে দেবে এমন একটা সময়ে বানি বলে ওঠে, ক্রিস কাপুর, আই লাভ ইউ। অর্থাৎ তার সব মনে পড়ে গেছে। ওয়েট, তাহলে তো তাকে এসব ডাক্তার না দেখিয়ে শুধু ক্রিকেট মাঠে নিয়ে গেলেই হবে, ভুলে গেলেই ক্রিকেট মাঠ আর কি। এরপর তারা একসাথে কনসার্ট থেকে শুরু করে সবখানে যায়, বিয়েও করে ফেলে। আর এখন বানি ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি। আর এভাবেই শেষ হয় এই বস্তা পচা জেনজি লাভ স্টোরি। তো ভাই লোক, এটাই ছিল সাইয়ারা মুভির এক্সপ্লেনেশন। মোর লাইক সিনেমাতে লজিক নেই, কি করবি কর। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট সেকশনে। কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলেও বলতে পারেন। এরপর আপনারা কোন সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানাতে পারেন। আসলে আপনারা এগুলো করলে ইউটিউব আমাদের ভিডিওকে পুশ করবে, আরো বেশি মানুষের সামনে দেখাবে, এই আর কি। ধন্যবাদ।